এমসিকিউ। প্রথম কোশ্চেনটা দেখো, মূলবিন্দু সাপেক্ষে, মূলবিন্দু মানে আমরা কত জানি? 0 0। এই মূলবিন্দুর সাপেক্ষে দুটি সমান ভর, মানে দুজনই ভর ধরি আমরা এম, সমান ভরের অবস্থান ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এবার জানতে চেয়েছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর এক্স সিএম, সেন্টার অফ মাস, এম ইন্টু পি কিউ প্লাস এম ইন্টু কিউ প্লাস টোটাল মাস, কমন পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই 2m, দ্যাট মিনস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই 2। তাহলে এটা হলো আমাদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। এবারে দ্বিতীয় এমসিকিউ দেখো, দ্বিতীয় এমসিকিউ সিও অণু, কার্বন মনোঅক্সাইড, কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেনের 16। এদের অবস্থান ভেক্টর r1 ভেক্টর, r2 ভেক্টর, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর 12 ইন্টু r1 প্লাস 16 ইন্টু উপর থেকে আমি কমন নিলাম 4 প্লাস 4 r2 ভেক্টর 7 r2 ভেক্টর বাই 7। এটা হলো তার অবস্থান ভেক্টর। সুষম ঘনত্বে কোনো কঠিন চোঙের ভর কেন্দ্র অবস্থান। সুষম ঘনত্ব কঠিন চোঙ, তার ভার কেন্দ্র অবস্থান হবে এর যে অক্ষ, সেই অক্ষের মধ্যবিন্দুতে হচ্ছে ভার কেন্দ্রের অবস্থান, সেন্টার অফ মাস ভার কেন্দ্রের হবে মাঝখানে। আচ্ছা, তারপরে 4 দেখো, সুষম ঘনত্বের বলেই মাঝখানে হলো, যদি সুষম ঘনত্ব না হয়, যেদিকে ঘনত্ব বেশি হবে সেদিকে সরে যাবে। 1 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3 কেজি, 4 কেজি, 5 কেজি, বাহুগুলো 1 মিটার। এর স্থানাঙ্ক ধরলাম আমি 0 0। তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 মিটার, এক্স অক্ষের উপরেই ধরলাম। এবার এখান থেকে এতটা হচ্ছে 1/2, আর এখান থেকে এতটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সেই উচ্চতা কত? আমরা জানি উচ্চতার ভ্যালু হচ্ছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 1 ইন্টু √3/2 মিটার, দ্যাট মিনস √3/2 মিটার। তাহলে এই বিন্দুটার অবস্থান কত হলো? হাফ অ্যান্ড √3/2। তাহলে 3 কেজি, 4 কেজি, 5 কেজি, আমি একটা কাল্পনিক ধরলাম 3 কেজি বিন্দুটা, 3 কেজি বলে বস্তুটা আছে 0 0 অবস্থানে, তারপর 4 কেজিটা 1 0 অ্যান্ড এটা হাফ, এখানে √3/2। তাহলে ভার কেন্দ্রের অবস্থান ভেক্টর xcm, m1 3 ইন্টু 0, m1 x1, m2 x2 প্লাস m3 x3 বাই 4 প্লাস 5/2 বাই 12, 13/2 আর নিচে আছে 12, তাহলে 13/24, 13/24 এর অবস্থানটা এক্স বিন্দু সাপেক্ষে। তারপরে যদি ওয়াই বলি, 3 ইন্টু 0, m2 y2
m3y3 by total mass 12. That means 5√3 by 24. 5√3 by 24. এটা সামথিং হবে 0.54 মতো, আর এটাও হবে 5 into by 24 something 0.216. তাহলে এটা হলো তার স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক দাঁড়ালো, ভর কেন্দ্রের স্থানাঙ্ক দাঁড়ালো এটা। তাহলে এটা হলো HCl অণু means হাইড্রোজেন means 1, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5। এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1.27 into 10 to the minus 10 মিটার। আমি ছোট করে ধরে নিতে পারি 10 to the power 1.27 in অ্যাংস্ট্রম। এবারে বলেছে এদের ভর কেন্দ্রে অবস্থান ভেক্টর। তাহলে ভর কেন্দ্রে অবস্থান ভেক্টর, যেহেতু ক্লোরিন একটু ভারী তাই মাঝে না হয়ে একটু হাইড্রোজেনের দিকে সরবে। এটা ধরলাম আমি এক্স, তাহলে এটা কত হবে 1.27 মাইনাস এক্স। তাহলে যেহেতু এটা ভার কেন্দ্র তাই এর সাপেক্ষে এর ভর ভাবক এবং এর ভর ভাবক দুজনে সমান হবে। তাহলে এর বেলায় কত হবে হাইড্রোজেন 1 into 1.27 minus x equal to x into 35.5. That means (0.025). তাহলে হাইড্রোজেন থেকে তার দূরত্ব হবে angstrom of meter। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর মূল বিন্দু থেকে 1 মিটার, ওয়াই অক্ষের উপরে আছে ভার কেন্দ্রে 1 into 1 by 1 into 0 4/3। তাহলে স্থানাঙ্কটা হলো
তাহলে 1 কেজি থেকে দূরত্বটা কত হবে? 1 কেজি থেকে এই বিন্দুটার দূরত্ব হবে √1 - 1/3 হোল স্কয়ার 0 - 4/3 হোল স্কয়ার। এটা সলভ করে দাঁড়াবে 2√5/3 মিটার। তাহলে 2 কেজি বিন্দু থেকে দূরত্ব কত হবে? 0 প্লাস 2 মাইনাস, এই সলভ করলে দাঁড়াবে √5/3 মিটার। তাহলে দেখো অপশন অনুযায়ী এখানে মিলছে এই অপশনটা M1 M2 বড় M1 আর ডিস্টেন্সে আছে, ভরকেন্দ্র M1 থেকে কতটা দূরে? আচ্ছা, ধরলাম এখান থেকে x আর মাইনাস এ। তাহলে এবার এই অবস্থান ভেক্টরটা, অবস্থান স্থানাঙ্ক ভারকেন্দ্রের অবস্থান ও বিন্দুতে। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এর ভারভ্রামক আর এর ভারভ্রামক সমান হবে। তাহলে m1 into x সমান m2x, x কমন নিলে তাহলে m1 বিন্দুটা থেকে দূরত্ব কত? হয়ে গেল, m1 বিন্দু থেকে দূরত্ব হলো m2 আর 1 plus m2, মানে আমাদের যে অপশনটা হবে সেটা হচ্ছে বি। আমাদের যে অপশনটা হবে সেটা হলো 8। m ভরের একটা বেলুন, m ভরের একটা বস্তুকে ঝোলানো আছে, m ভরের একটা দৈর্ঘ্যকে, বস্তুকে, ব্যক্তিকে। তাহলে উপর দিকে টানে বেলুনটাকে, এবার এই উপর দিকে বেলুনটাকে টানছে, এই উপর দিকে স্পর্শ করবে। তাহলে বলেছে বেলুনটি কত দূরত্ব নেমে আসবে। তাহলে ততটাই দূরত্ব নামবে যতটাই ভরকেন্দ্র, যেখানে ভরকেন্দ্র থাকবে ততদূর পর্যন্ত বেলুনটা নেমে আসবে যখন লোকটা উপর দিকে উঠবে, কারণ ভরকেন্দ্রের অবস্থান সবসময় ফিক্স থাকবে। তাহলে এখানে আমি ধরলাম L-x। তাহলে অতএব এই বেলুনের সাপেক্ষে ভরভ্রামক, ব্যক্তির সাপেক্ষে ভরভ্রামক সেম হবে। ml/m+n, আমি আগেই কমন নিয়ে রেখে দিয়েছি। তাহলে কতটা নেমে আসবে? তাহলে আমাদের অপশনটা হচ্ছে সি। এবার নাম্বার 9, একটি ফাঁপা গোলককে অর্ধেক জলপূর্ণ করলে গোলকটার অবস্থান কোথায় হবে? না, ফাঁপা গোলকে যদি পুরোটাই জলপূর্ণ করে দেওয়া হয় তাহলে তার সমস্ত বস্তুটা ফাঁপা গোলকে পুরো ভেতরটাই সুষম ঘনত্ব হয়ে যাবে। তখন তার ভারকেন্দ্র কোথায় থাকবে? যে কোনো সুষম বস্তুর ভারকেন্দ্র সবসময় কেন্দ্রতে হয়, তাহলে কেন্দ্রতে হবে। আচ্ছা, এবারে চলে আসি আমরা কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু।
তাহলে পুরো কর্ণটা কত হবে 2√2, বাহু√2। তাহলে এখান থেকে এটা কত হবে তার অর্ধেক, তাহলে এখান থেকে এটা হবে -1, কারণ টোটাল 2 মিটার মানে এটা 1 মিটার, এটা এক্স অক্ষে বাম দিকে যাচ্ছে, -1 নেমেছে কত টোটাল 1, টোটাল 2 মিটার, তাহলে এটুকু 1, তাহলে টোটাল 2 অর্ধেকটা 1, তাহলে এখান থেকে এটা এক্স অক্ষের বাম দিকে, এটা ওয়াই অক্ষে নিচে, আর এটা কত হবে 1, -1, কারণ এক্স অক্ষের ডান দিকে কিন্তু ওয়াই অক্ষের নিচে। তারপর এটা কত হবে, এটার অবস্থান 1, 1, এটা কত হবে -1, 1। তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটাকে যদি মূল বিন্দু ধরা হয়, তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 মিটার, এটা 1 মিটার, তাহলে এটা কত হলো 1, -1, সরি -1, এটা কত হবে 1, -1, এটা কত হবে 1, 1, এটা কত হবে -1, 1। তাহলে ভার কেন্দ্রের অবস্থান ভেক্টর প্রথমে এক্স অক্ষ বরাবর m1 x1, m2 x2, m3 x3, m4 x4, -m সবগুলো এমনি ক্যান্সেল হয়ে গেল, 0। তাহলে এবার যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বার করি, এটাও মনে হচ্ছে আমার 0ই বেরোবে, m1 y1, m2 y2, m3 y3, m4 x4, 0। তাহলে আমাদের ভরকেন্দ্র অবস্থান ভেক্টর, ভরকেন্দ্র অবস্থান কত দাঁড়ালো আমাদের, বারবার ভেক্টর বলছি, ভরকেন্দ্র অবস্থান হলো 0, 0, তার মানে মূল বিন্দুতে স্থাপন হবে। এবার 12 দেখো, গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি থেকে একজন লোক ঝুলছে, সমগ্র সংস্থাটি বায়ুতে স্থির অবস্থায় আছে, তাই লোকটি যদি দড়ি ধরে বেলুন পর্যন্ত উপরের দিকে ওঠে, তবে সংস্থাটির ভরকেন্দ্র কি হবে। এখন বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, বাইরে কোনো সিস্টেমের ওপর বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, পুরো সিস্টেমের ভরকেন্দ্র কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে এখানে দেখো, এখানে যে গরম বায়ুপূর্ণ বেলুনটা আছে, এখানে যে গরম বায়ুপূর্ণ বেলুনটা আছে, সেই বেলুনের জন্য লোকটা উপর থেকে ঝুলছে, এবং যদি বেলুন পর্যন্ত ওঠে দড়ি দিয়ে, তাহলে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হলো না, কারণ বেলুন আর লোকটা মিলে হচ্ছে একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যেই আভ্যন্তরীণ বল প্রযুক্ত হলো, বাহ্যিক কোনো বল প্রযুক্ত হলো না, তাহলে ভরকেন্দ্র কিন্তু অপরিবর্তিতই থাকবে। তারপরে দেখো 15, এখানে 15, আচ্ছা, একটি বস্তু ভরকেন্দ্র নির্দেশ তন্ত্রের মূলবিন্দুতে অবস্থিত, বস্তু কণাগুলি এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক কি হতে পারে, ভরকেন্দ্র হচ্ছে নির্দেশ তন্ত্রের মূলবিন্দুতে অবস্থিত, এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক হতে পারে, এটা এক্স অক্ষের বাম দিকেও হতে পারে, আবার এক্স অক্ষের ডান দিকেও অবস্থান হতে পারে, এক্স অক্ষের বাম দিকে অথবা এক্স অক্ষের ডান দিকে অবস্থান করতে পারে। তাহলে এক্স অক্ষের ডান দিকে যদি হয় তাহলে সেটা ধনাত্মক, এক্স অক্ষের বাম দিকে যদি হয় তাহলে সেটা ঋণাত্মক। সেটা বলে দেওয়া সম্ভব নয় যদি না কোনো বস্তু কণাগুলো ভর সম্বন্ধে, বস্তু কণাগুলি ভর সম্বন্ধে
কোনো আইডিয়া না থাকে, তাহলে যেহেতু ভর কেন্দ্র ভরের কোনো অবস্থান বা ভরের কোনো মান দেওয়া নেই, তাহলে এটা ঋণাত্মক অথবা ধনাত্মক দুই হতে পারে। তারপর দেখো 16, একটি জল ভর্তি ফাঁপা গোলক, একটি অর্ধেক জল ভর্তি ফাঁপা গোলক। জল ভর্তি ফাঁপা গোলক মানে সেই ফাঁপা গোলকের ভেতরে সমস্ত বিন্দু সমস্ত জায়গায় সমান ঘনত্ব মানে সুষম ঘনত্বের, তাই ফাঁপা গোলকের বেলায় ভর কেন্দ্রটা কোথায় হবে? ঠিক মাঝখানে। অর্ধেক জল ভর্তি হলে, অর্ধেক জল ভর্তি যখন হয়ে যাবে, তাহলে যদি পুরোটাই জল ভর্তি থাকে তাহলে মাঝে থাকবে, যদি অর্ধেক জল ভর্তি থাকে তাহলে অর্ধেক যদি জল ভর্তি থাকে তাহলে তার বেলায় উপরটা বায়ু ফাঁপা, নিচেরটা হচ্ছে জল, তাহলে নিচেরটা ঘনত্ব বেশি বলে ভর কেন্দ্র কিন্তু নিচেই সরে গেল। তাহলে তাহলে ভর কেন্দ্র, তাহলে অর্ধেক জল ভর্তি করতে ভর কেন্দ্র নিচে এলো না উপরে গেল? ভর কেন্দ্র নিচে চলে এলো। তার মানে এই অপশন যেটা, প্রথমটি ভর কেন্দ্র দ্বিতীয়টির উপরে, মানে উল্টো ভাবে বলতে গেলে দ্বিতীয়টি ভর কেন্দ্র প্রথমটির নিচে। 1 থেকে ঝোলানো আছে, 0 থেকে নয় 1 থেকে। তাহলে অবস্থান m into 1 plus m into 2 up to m into 100, টোটাল 100টা বস্তু 100 m। তাহলে ওপর থেকে m কমন নিচ্ছি আমি, 1 plus 2 তাহলে এটা 1 plus 2 plus, তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে না? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল হবে 5050, অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তরাল প্রগতি, বাই 100 ইকুয়াল টু 52.5 সেমি। তাহলে অবস্থানটা হবে 50.5 সেন্টিমিটার। একটি মিটার স্কেলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার দাগ থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আপ টু 100 সেন্টিমিটার, মাঝখানে সবগুলো দেখালাম না, 100 সেন্টিমিটার পর্যন্ত 1 গ্রাম, 2 গ্রাম, এরকম ভাবে আপ টু 100 গ্রাম ঝোলানো আছে। তাদের বলেছে স্কেলটির ভর কেন্দ্রের অবস্থান কত হবে। অবস্থান এখানে কিন্তু প্রত্যেকটা ভর সেম নয়, এটা 1,0 তে, 2,0 তে, আপ টু 100,0 তে। তাহলে ওয়াই সিএমটাকে আমি দিলাম 0, তাহলে এক্স অক্ষ বরাবর দ্বন্দ্বটা আছে। তাহলে 1 into 1 হিসেবে সুবিধার জন্য ধরে নিলাম, প্লাস 2 প্লাস 100। তাহলে এটাকে আমি পুরোটা করলাম না, এটা সমান্তর প্রগতির নিয়মে এটা করলেই দেখতে পাবে এটা নিয়ার অ্যাবাউট 66.67 বা বলা যেতে পারে 67 সেন্টিমিটারে আছে। ভর আছে, 4টি বাহুর মাপ 10 সেন্টিমিটার। আচ্ছা, 2 কেজি, 3 কেজি, না সরি, m to m, 4m বস্তু রাখা আছে, 4টি 10 সেন্টিমিটার। আমি এখানে ধরলাম 0 0, এটা হলো 10,0। এবার এখান থেকে এটা হচ্ছে 10, এখান থেকে এটা হচ্ছে 10, তাহলে এর স্থানাঙ্ক 10 10 10 0,10। তাহলে এবার অবস্থান আমি প্রথমে এক্স অক্ষ বরাবর করছি, m1 x1, m2 x2, m3 x3 প্লাস বাই m plus 2 m 3m 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 6m 6m plus
10m, 20m, 30m, 50m by 10m, 5। এবার যদি y অক্ষ বরাবর করি একই সূত্র, m1 y1, m2 y2, m3 y3 by 10m, 30m, 40m, 70m। তাহলে অবস্থানটা কত হলো? 5 and 7। আচ্ছা দেখো, অনুরূপ যে প্রশ্নটা আছে সেটা করার সময় আমরা প্রথমে যে যে বিন্দুগুলো বলা আছে, ধরো এই ক্ষেত্রে 4টি এই বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি কোণা। তাহলে স্টার্ট করব 0 0, A0, AA, 0A। তাহলে এখানে রাখা আছে 4টি m ভর, 2m, 3m and 4m। তাহলে অবস্থানটা m into 0, 2m into A, 3m into A, 4m into 0 by 3m, 6m, 10m, comma m1 y1, m into 0, 2m into 0, 3m into A plus 4m into A by m plus 2m, 3m, 3m, 6m, 10m। তাহলে এখানে হয়ে গেল আমাদের 5m এ 10m, A by 2, 7a by 10। 21 ওই একইভাবে আছে 2, 0, 0, 3, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। তাহলে অবস্থান 2 into 2, 4 plus 3 into 0, 4 into -1, -4 by 2 plus 3, 5, 5 plus 2 into 0, 3 into 3, 9, that means 0 by 9, 0, 17 by 9। এবার যে এই 21 এর অনুরূপে যেটা আছে ত্রিমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্রে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম অ্যান্ড 3 গ্রামের বস্তু স্থানাঙ্ক বলা আছে 2, 0, 1, এই যে 3টে বিন্দু বলা আছে। তাহলে একইভাবে xcm কত হবে? 1 into 2, মানে x অক্ষ বরাবর 1 into 2 plus 2 into 0 plus 3 into 1 upon 1 plus 2 plus 3। y অক্ষে 1 into 0 plus 2 into 3 plus 3 into 1 by 1 plus 2 plus 3। তাহলে z অক্ষের ওপর কত হবে? 1 into 1 plus 2 into 2 plus 3 into 3 upon 1 plus 2 plus 3। এবার চলে আসো বাই 22, 2 গ্রাম 3 গ্রাম ভরে বস্তুকণা 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেমি 5 সেমি বিন্দুতে অবস্থিত অবস্থান ভেক্টর। তাহলে প্রথম যে 2 সেমি 3 সেমি তার অবস্থান ভেক্টর 2i ক্যাপ 3j ক্যাপ। তারপরে যেটা দেওয়া আছে তাহলে এখানে যে বিন্দুটা আছে 2 গ্রাম 3 গ্রাম, তাহলে তার অবস্থান ভেক্টর 2 into 2, 4i ক্যাপ প্লাস 3 into 4, 12i ক্যাপ upon 2 plus 3, 5, 2 into 3, 6j ক্যাপ
প্লাস 15 জে ক্যাপ বাই 2 প্লাস 3 5, 16 I cap by 5, that means 16 by 5 I cap, 21 by 5 j cap। তাহলে এটাই হলো তার ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর। অনুরূপটা ঠিক একই, যেমন ওখানে 3 সেমি 5 সেমি 3 I cap প্লাস 5 j cap, 4 I cap প্লাস 6 j cap অবস্থান ভেক্টর বার করতে হবে, প্লাস 2 j cap প্লাস k cap মাইনাস 3 I cap এক কেজি 3 কেজি। তাহলে অবস্থান ভেক্টর আচ্ছা 1 into I cap, 3 into minus 3 minus 9 I cap upon 1 plus 3 4, 1 into 2 j cap minus 6 j cap, 3 into minus 2 1 upon 3 4, 1 into k cap, 3 into k cap 1 upon 3, minus 8 I cap by 4 minus 4 j cap upon 4, 4 k cap by 4 minus 2 I cap minus j cap প্লাস কে ক্যাপ। ওজন যথাক্রমে 55 কেজি, 65 কেজি। তাহলে তার ভর কেন্দ্র হচ্ছে এখানে। এইবারে যখন বলেছে 65 কেজি লোকটা, বাকি যে ডাটা দেওয়া আছে সেই ডাটাতে যাওয়ার আগে এখানে 65 কেজি লোকটা উঠে 55 কেজি লোকে দিয়ে গেল। তাহলে নৌকাটা এমনভাবে সরে যাবে যেন ভরকেন্দ্র যেখানে ছিল সেখানেই থেকে যাবে, কারণ কোনো সিস্টেমের ওপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, কোনো সিস্টেমের ওপর যদি বাহ্যিক বল না প্রয়োগ করা হয়, তাহলে ভরকেন্দ্রের অবস্থান যেখানে ছিল সেখানেই থাকবে। বাকি সিস্টেম যেভাবে কিছু ছড়তে পারে, ভরকেন্দ্রের অবস্থান কখনো চেঞ্জ হবে না। তাহলে 55 কেজি লোকটা যখন উঠে 65 কেজি লোকটার কাছে আসবে, তাহলে এই প্রান্তে টোটাল ওয়েট হয়ে গেল 55 প্লাস 65 120 কেজি। তাহলে নৌকাটা সরে গেল কিন্তু এদিকে, কিন্তু ভরকেন্দ্রের অবস্থানটা যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে বাকি যে ডাটাগুলো সেখানে প্রয়োজন হবে না, কারণ এখানে আভ্যন্তরীণ বল প্রয়োগ হয়নি বা বাহ্যিক আভ্যন্তরীণ বল প্রয়োগ হয়েছে, বাহ্যিক বলে কোনো সিস্টেম নেই এখানে। এবারে আসছে নাম্বার 25। নাম্বার 25, আর ব্যাসার্ধের একটি সুষম ঘনত্ব বিশিষ্ট গোলাকার চাকতি থেকে আর ঘনত্ব বিশিষ্ট আর ব্যাসার্ধের সুষম ঘনত্ব। এখন সুষম ঘনত্ব মানে আমি বলবো যে তার ভর ক্ষেত্রফলের সঙ্গে সমান। সুষম ঘনত্বের কোনো বস্তুর ক্ষেত্রে তার ভর ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে ভরটা ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। এবার বলেছে এবার পুরো সিস্টেমটা ভর কেন্দ্র এখানে আছে। এইবার এখান থেকে একটা গোলক কেটে বাদ দেওয়া হলো, যার ব্যাসার্ধটা হচ্ছে r/2। তার মানে r/2 ব্যাসার্ধ, তার মানে যেটা কেটে নেওয়া হলো তার ভরকেন্দ্রটা আসল যে ভরকেন্দ্র সেখান থেকে r/2 দূরত্বে অবস্থিত। তাহলে যেহেতু এই সিস্টেমটা নেই, মানে যেটা কেটে নেওয়া হয়েছে সেটা যেহেতু আর নেই, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো যে অংশটুকু পড়ে গেল তার ভরকেন্দ্র এইখানে চলে এলো। তাহলে ভরকেন্দ্রটা তো বস্তুর মধ্যেই থাকবে, স্পেশাল কিছু অকেশন ছাড়া। তাহলে আমি ধরলাম এটা এক্স ডিস্টেন্স চলে এসছে। তাহলে এবার শর্টে করার জন্য মনে রাখবে যেটা অবশিষ্ট ভর কোনটা, যেটা ছিল r² মাইনাস r/2 এর হোল স্কোয়ার, r/2 এর হোল স্কোয়ার কতটা সরে এসছে, এক্স ডিস্টেন্স সমান
যেটা কেটে নেওয়া হয়েছে পাই ইন্টু আর আপন 2 এর হোল স্কোয়ার ইন্টু তার কত দূরে ছিল r/2, ভর ভ্রামক। তাহলে যেটা অবশিষ্ট বল পাই আর স্কোয়ার মাইনাস আর আপন 2 এর হোল স্কোয়ার ইন্টু এক্স, পাই r/2 এর হোল স্কোয়ার ইন্টু r/2। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 4, 3r² ইন্টু এক্স ইকুয়াল টু পাই r²/4 r/2, r²/4 r²/4 cancel, pi by pi cancel, so x equal to r/2 into 3, that means r/6। তাহলে এখন সরে গেল কতটা না, এখন যেটা সরে গেল সেটা হচ্ছে r/6 ডিস্টেন্স। তাহলে এই অঙ্কগুলো করার সময় মাথায় রাখতে হবে যেটা অবশিষ্ট ভর ইন্টু এক্স ইকুয়াল টু যেটা কেটে নেওয়া হয়েছে ইন্টু তার ভর ভ্রামক। কোশ্চেন 26, এখানে বলেছে তিনটি বস্তুর ভর 1 কেজি 2 কেজি, তেমনিভাবে লিখে নেবো আমি r1 ভেক্টর i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, তারপরে আছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, আরেকটা আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার ভরগুলো যেগুলো আছে সেগুলো নিচে লিখে নেবে, তাহলে হয়ে গেল কাজ শেষ। 1 কেজি 2 কেজি আর 3 কেজি। এইবারে তার অবস্থান ভেক্টর কত হবে 1 ইন্টু পুরোটা যে ভর আর যে অবস্থান ভেক্টর সেটা, তার মানে i ক্যাপ প্লাস 4j ক্যাপ, কারণ একের সঙ্গে যা গুণ করা হবে একই হবে, তারপরে প্লাস 2 ইন্টু এটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, প্লাস 3-এর সঙ্গে এটা 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ আপন টোটাল মাস 1 কেজি প্লাস 2 কেজি প্লাস 3 কেজি, দ্যাট মিনস 6 কেজি। তাহলে হয়ে গেল কত i প্লাস 2i 3i 6 3i প্লাস 6i 9i প্লাস 4j প্লাস 2j 6j মাইনাস 3j প্লাস k ক্যাপ প্লাস 2k ক্যাপ 3k ক্যাপ 9k ক্যাপ বাই 6। তাহলে উপর থেকে আমি 3 কমন নিলাম, 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, 3i ক্যাপ j ক্যাপ প্লাস 3k ক্যাপ, 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ আপন 6। তাহলে হাফ অফ 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটা হলো আমার অবস্থান ভেক্টর। আমাদের কাছে যে অপশনগুলো আছে সেটা অনুযায়ী, আমাদের কাছে যে ডাটাগুলো আছে সেটা অনুযায়ী কিন্তু এটাই হওয়া উচিত, ঠিক আছে। এবার অনুরূপ প্রশ্ন যেটা বলা আছে, অনুরূপ প্রশ্নে 6 একক এবং 2 এককের ভরের দুটি অবস্থান ভেক্টর যথাক্রমে 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এটাও ঠিক একইভাবে এই টাইপের একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু আছে। তাই এটা এমসিকিউর মতো করতে গেলে তাহলে করব আমি প্রথমে 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ, তারপরে আছে 2i ক্যাপ 5j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এখানে হচ্ছে 6 একক ভর আর এখানে হচ্ছে 2 একক ভর। তাহলে হয়ে গেল কত, তাহলে অবস্থান ভেক্টর 6 ইন্টু 36i মাইনাস 42j ক্যাপ প্লাস 4i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 16k ক্যাপ আপন 6 প্লাস 2 টোটাল মাস 8। তাহলে হয়ে গেল 40i ক্যাপ মাইনাস 32j ক্যাপ মাইনাস 16k ক্যাপ আপন 8। তাহলে উপর থেকে আমি 8 কমন নিলাম, তাহলে হয়ে গেল 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ 8 by 8, 8 cancel each other, হয়ে গেল 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ
মাইনাস 2k ক্যাপ। এবার চেয়েছে আমাদের এখানে অবস্থান স্থানাঙ্ক চেয়েছে, তাহলে অবস্থান ভেক্টর থেকে স্থানাঙ্ক বার করা একটা সহজ কথা হলো জাস্ট সহগগুলোকে বাদ বা শুধু আই ক্যাপ জে ক্যাপ আর 2k ক্যাপটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হলো +5 কমা -4 কমা -2। তাহলে এটা হলো আমাদের যে অবস্থান যে ভর কেন্দ্র তার স্থানাঙ্ক। 1 মিটার দৈর্ঘ্যে একটি সুষম দণ্ডকে সমকোণে বাঁকানো হলো, তাহলে টোটালটা 1 মিটার হলে এখানে হয়ে গেল হাফ মিটার, এখানেও হয়ে গেল হাফ মিটার। এবার বলেছে তাদের দণ্ডের মধ্যবিন্দু থেকে তাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। মধ্যবিন্দু হচ্ছে এটা, এই মধ্যবিন্দু থেকে যে ভর কেন্দ্রটা বেরোবে তার স্থানাঙ্ক। তাহলে টোটাল মাসটা হচ্ছে, মোট ভর এখানে হচ্ছে m, তাহলে এখানে ভাগ হয়ে গেল এইটুকু অংশের ভর হয়ে গেল m/2 অ্যান্ড এইটুকু অংশের ভর হয়ে গেল m/2। তাহলে এটাকে a আর b বললাম, তাহলে মাস অফ AO পোর্শনের m/2, মাস অফ OB পোর্শনের m/2, আর এর লেংথ হচ্ছে হাফ মিটার, এর লেংথ হচ্ছে হাফ মিটার। আর আমরা জানি কোনো সুষম পদার্থে ভর কেন্দ্র তার মাঝেই থাকে, তাহলে এখানে তার মাঝখানেই থাকবে। তার মানে এখান থেকে বলা যেতে পারে এর ভার কেন্দ্র আছে হাফ মিটারের অর্ধেক, দ্যাট মিনস 1/4 মিটারে। তাহলে এবার যেটা বলা আছে, এবার যেটা আমরা করব, এটাকে আমরা করলাম 0 0 স্থানাঙ্ক, আমার ধরলে খুব সুবিধা হবে 0 0 স্থানাঙ্ক। তাহলে হয়ে গেল এটা পজিশন কত হবে 0.5, half equal to 0.5, 0.5 comma 0 and this is 0 comma 0.5। তাহলে 0 comma 0.5, কারণ হাফ মানে 0.5। তাহলে x অক্ষ বরাবর তার যে অবস্থা, তার যে ভর কেন্দ্রে তার স্থানাঙ্কটা কত হবে, x অক্ষ বরাবর কোন বিন্দুটা না m/2 into 0.5 প্লাস m/2 into 0। তাহলে m/2 into m/2 into 0.5, m/2 plus 0 আপন টোটাল মাস m ইকুয়াল টু হয়ে গেল 0.125 মিটার, কারণ এটা 1 মিটার ছিল। তাহলে y অক্ষ বরাবর তার যে অবস্থান, y অক্ষ বরাবর যে তার ভর কেন্দ্র, তাহলে তার কি হবে m/2 into 0 প্লাস m/2 into 0.5 টোটাল মাস m। তাহলে এখানেও হয়ে গেল আমার হয়ে যাবে 0.125 মিটার, কারণ m ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইবার তাহলে আমাদের যে ভর কেন্দ্র তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক, আমাদের যে ভর কেন্দ্র তার স্থানাঙ্ক এবার বেরিয়ে গেল 0.125 ভর কেন্দ্রের স্থানাঙ্ক 0.125। তাহলে এবার মূল বিন্দু থেকে তার দূরত্ব, মূল বিন্দু মানে 0 0, কারণ এখানেই ধরেছি আমি। তাহলে এবার হয়ে গেল তাই ডিস্টেন্স, দূরত্ব কত হলো তাহলে 0.125 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0.125 মাইনাস 0 হোল স্কোয়ার, দ্যাট মিনস 0.125 হোল স্কোয়ার প্লাস 0.125 হোল স্কোয়ার। এটা করলে বেরোবে দেখবে প্রায় 17.7 সেন্টিমিটার মতো বেরোবে। তাহলে এখানে জাস্ট আমাদের মিটারে বেরোবে 0.177 মিটার। তাহলে এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি 17.7 সেন্টিমিটার, তাহলে মিলবে আমাদের কোন অপশনটা, তাহলে 17.7 সেন্টিমিটার মিলবে আমাদের ডি অপশনটা। তারপর এবার দেখো 28, দুটি অভিন্ন কণা মানে তাদের ভরটা একই, দুটি অভিন্ন কণা যাদের ভর আমি ধরলাম m, v1 v2 বেগে চলতে ভর কেন্দ্রে গতিবেগ। তাহলে প্রথমটার মাস m, তার বেগ হচ্ছে v1, দ্বিতীয়টার মাস হচ্ছে m, তার বেগ হচ্ছে v2 আপন টোটাল মাস
টু এম, এম প্লাস এম টু এম। তাহলে এম কমন নিলে এখানে হলো ভি ওয়ান প্লাস ভি টু বাই টু এম, দ্যাট মিনস এম এম। তার মানে সমগ্র বস্তু কণাটা, বস্তু দুটো আলাদা আলাদা বেগে যেতে পারে, কিন্তু সমগ্র সিস্টেমটা যে বেগে এগিয়ে যাবে সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু। ভি ওয়ান প্লাস ভি টু বাই টু আমি যদি এখানে ভেক্টর দিয়ে দিই তাহলে এই পুরোটাই ভেক্টরে চলে আসবে। তাহলে পুরো সিস্টেমটা ভি ওয়ান ভেক্টর প্লাস ভি টু ভেক্টর বাই টু বেগে যেতে থাকবে। আচ্ছা, এবারে দেখো 29 যেটা বলেছে, প্রারম্ভিক অবস্থায় দুটি কণা স্থির ছিল, মানে দুটি কণারই বেগ 0 ছিল। আভ্যন্তরীণ আকর্ষণ বল, তার মানে কোনো বাহ্যিক কোনো আকর্ষণ বল, বাহ্যিক কোনো বল প্রয়োগ হয়নি। আর আমরা জানি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে সমগ্র বস্তুটা ভরকেন্দ্রের গতিবেগ বা ভরকেন্দ্রটা স্থির অবস্থায় থাকে, এটা আমরা জানি। তাহলে এবার ভরকেন্দ্রটা আগে, মানে টোটাল বস্তু, টোটাল সিস্টেমটার বেগ ছিল 0, তার মানে ভরবেগও 0। এবার তারা যেভাবেই খুশি সামনের দিকে যাতায়াত করুক না কেন, যেভাবেই যেদিকেই খুশি যাক না কেন, তাদের লব্ধি ভরবেগটা কিন্তু 0 হবে। ইন দ্য সেন্স টোটাল সিস্টেমটা যেন একইভাবে আছে, টোটাল সিস্টেমটার কোনো চেঞ্জ হয়নি। সিস্টেমের অংশগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিকে গতিশীল হতে পারে। তাহলে এবার এখানে বলেছে স্থির অবস্থা চলতে শুরু করে কোনো এক সময় তাদের বেগ v1। তাহলে আমি এখানে একটা ধরে নেব যে দুটি কণার ভর m, দুটি কণার ভর m, দুটি সমভরের কণা আমি ধরে নিলাম m। এবার তারা পরস্পরের দিকে চলতে শুরু করলো, পরস্পরের দিকে যাতায়াত করতে শুরু করলো। তাহলে আমি যদি দুটি কণা ভর সেম ধরে নিই তাহলে কি হবে? এখন কিন্তু এখানে বলেনি তেমন কিছু, কিন্তু আমি যদি সেম ধরে নিই তাহলে কি হবে? একজন দুজনের দিকে আসতে শুরু করলো। আমি সেটাও ধরলাম যে এরা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে ভিআই ক্যাপ, এটাও ভিআই ক্যাপ, উল্টো দিকে যেহেতু আসছে মাইনাস। তাহলে এবার ভরকেন্দ্রের বেগ কত হবে? এম ইন্টু ভিআই ক্যাপ, টোটাল মাস 2m, টোটাল মাস 2m, m প্লাস m 2m। তাহলে এবার হয়ে গেল এখানে মাইনাস, তাহলে হয়ে গেল মাইনাস ভিআই বাই 2, মাইনাস ভিআই বাই 2। ঠিক আছে? তাহলে কিন্তু যদি ভর যদি সেম না হয় তাহলে কিন্তু আর এই বেগটা হবে না, এটা ভর সমান হওয়ার জন্যই এই বেগটা হলো। আচ্ছা, এবারে চলে এসো 30। বলেছে কি 10 কেজি, আর এটা তাহলে 2i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 10i ক্যাপ প্লাস 35j ক্যাপ। তাদের ভর কত? একজনের ভর 10 কেজি, আরেকজনের ভর হচ্ছে 2 কেজি। তাহলে এদের ভর কেন্দ্রের বেগ কত? একইভাবে ভর কেন্দ্রের বেগ 10 ইন্টু সবার সঙ্গে 10 ইন্টু প্লাস 2 ইন্টু, তাহলে 20i ক্যাপ প্লাস 70j ক্যাপ প্লাস 30k ক্যাপ মাইনাস 20i ক্যাপ প্লাস 70j ক্যাপ মাইনাস 6k ক্যাপ আপন 10 প্লাস 2 12। 20 কেটে গেল, সেই অনুযায়ী এটা হয়ে গেল 140j ক্যাপ মাইন প্লাস 24k ক্যাপ আপন 2 কিন্তু ব্যাস এইটুকুই হওয়ার কথা। এখানে যদি 12 কমন নিই তাহলে হতে পারে, কিন্তু অপশনে যেটা দেওয়া আছে 2k মিটার পার সেকেন্ড, এটা তখনই হতো যদি কোনো প্লাস মাইনাসে মনে হচ্ছে আমার কোনো। এবার অনুরূপ প্রশ্নও ঠিক তেমনি ভাবে 6 ইন্টু প্রথম ভেক্টরটা, মানে 6 ইন্টু 5i ক্যাপ প্লাস মাইনাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ প্লাস 4 ইন্টু যে ভেক্টরটা দেওয়া আছে আপন 6 প্লাস 4 ইকুয়াল টু, শেষ দাগের অঙ্কটা
আমি একটু ছেড়ে গেছিলাম। তিন কেজি ভরে গোলক পাশাপাশি স্পর্শ করেছে। একটা গোলক, একটা গোলক, এটা একটা গোলক। পি কিউ আর পাশাপাশি স্পর্শ করেছে, প্রত্যেকের ভর হচ্ছে 3 কেজি, মানে প্রত্যেকের সমভরের। আচ্ছা, এবারে এখানে আমরা জানি কোন ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র, কোন সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমা তিনটির ছেদ বিন্দুতে অবস্থিত। কোন সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমা তিনটির ছেদ বিন্দু। তাহলে এখানে একটা মধ্যমা, এখানে একটা মধ্যমা, এখানে একটা মধ্যমা। তাহলে এই ডিটা হচ্ছে তার সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র। এবার আমি কি করলাম, এটাকে জ্যামিতিক প্রমাণ হিসেবে এই পি আর বাহুর সমান্তরাল টানলাম, পি কিউ বাহুর সমান্তরাল টানলাম, এটার নাম দিলাম আমি এক্স, দিয়ে এটাকে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যদি ভেক্টরের নিয়মে ত্রিভুজ পি কিউ এক্স, তাই কি হবে না, পি এক্স ইকুয়াল টু পি কিউ প্লাস পি এক্স, সরি পি কিউ প্লাস কিউ এক্স, পি কিউ প্লাস কিউ এক্স। এটা হচ্ছে ভেক্টরের নিয়মে, কারণ এটাই ভেক্টরের কথা যে ভেক্টর এখানে হবে। এবার আমি যদি ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলি, তাহলে প্রত্যেকের ভর তো 3, মানে 3 কেজি করে, তাহলে 3 ইন্টু পি কিউ প্লাস 3 ইন্টু কিউ এক্স বাই টোটাল মাস সিস্টেমে 3 প্লাস 3 প্লাস 3, দ্যাট মিনস 9। তাহলে 3 কমন, পি কিউ প্লাস কিউ এক্স বাই 3, পি কিউ প্লাস কিউ এক্স বাই 3। তাহলে এটা হলো সমগ্র সংস্থার ভর কেন্দ্র। এবার বলেছে, এবার দেখো এখানে এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে কিউ এক্স ইকুয়াল টু পি আর, সামান্তরিক। তাহলে আমি বলতে পারি এখানে পি কিউ প্লাস কিউ আর আপন 3। এটা হলো সমগ্র সংস্থার ভর কেন্দ্র, যেটা অপশন অনুযায়ী আমাদের হচ্ছে এখানে, হচ্ছে আমাদের বি অপশনটা। এটা জাস্ট আমরা জ্যামিতিক নিয়মে প্রুফ করলাম, হ্যাঁ, কারণ ম্যাথের এখানে প্রয়োজন হবে না, খুব সহজেই জ্যামিতিক প্রয়োগে আমরা এটাকে খুব সহজেই জ্যামিতিক নিয়মে এটাকে প্রুফ করতে পারলাম আমরা। আচ্ছা, এবার আমরা চলে আসব 33 কি বলেছে, 1 কেজি ভরে কোনো বস্তুকে উঁচু জায়গা থেকে খাড়া 60 মিটার উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো, 60 সেন্টিমিটার, 60 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দেওয়া হলো। আর উপর থেকে সেই সময় আরেকটা বস্তু, এটার মাস হচ্ছে আমার 1 কেজি, আর উপর থেকে যেটাকে ফেলে দেওয়া হচ্ছে তার মাস হচ্ছে 2 কেজি। এটাকে নিচ থেকে ফেলে দেওয়া হলো, দুজনে কোনো না কোনো জায়গায় মিট করবে। এটা হচ্ছে আফটার টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এটা এ বস্তু ধরলাম, এটাকে বি বস্তু ধরলাম। তাহলে এ বস্তুটাকে যেটা ভর 1 কেজি, যেটার ভর হচ্ছে 1 কেজি, সেটাকে ছুঁড়ে দেওয়া হলো 60 মিটার পার সেকেন্ড বেগে। আর ঠিক সেই একই সময়ে উপর থেকে একটা বস্তু যার ভর হচ্ছে 2 কেজি, তাকে জাস্ট ছেড়ে দেওয়া হলো। তাহলে এর প্রাথমিক বেগটা হচ্ছে 0। তাহলে 2 সেকেন্ড পরে, আফটার 2 সেকেন্ড ভি বস্তুর বেগ কত হবে, ইউ মাইনাস জি টি। কারণ উপর দিকে যখন ছুড়ে দিচ্ছে, এখানে অভিকর্ষ ত্বরণ নয়, এখানে মন্দনটা কাজ করবে অভিকর্ষ ত্বরণকে, ফলে তার বেগ ক্রমশ কমবে। তার মানে আমি যে ফর্মুলাটা নিলাম, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, দ্যাট মিনস 40 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড মুভমেন্ট। এবার উপর থেকে যে বস্তুটাকে ফেলে দেওয়া হলো, তার বেগ, যেটা বি বস্তু ছিল, তার ফাইনাল বেগ কত হবে, ইউ তো এখানে 0, হাফ
জি মিনস 10 টু স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এখানে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড কিন্তু ডাউনওয়ার্ড। তাহলে এই যে ভর কেন্দ্রে ভর বেগ কত হবে, ভর কেন্দ্রে বেগ কত হবে? ভর কেন্দ্রে বেগ হবে প্রথমটার মাস হচ্ছে, আর যেটা নিচ থেকে যাচ্ছে তার মাস হচ্ছে 1 কেজি, 1 ইন্টু 40 প্লাস ওপর থেকে যে নামছে সেটা 2 ইন্টু, যেহেতু সেটা ইনওয়ার্ড ডাইরেকশনে 20 বাই টোটাল মাস 1 প্লাস 2, দ্যাট মিনস 40 মাইনাস 40 ইকুয়াল টু 0/3 ইকুয়াল টু 0। তাহলে দেখো বাইরে থেকে যখনই কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তাদের ভর কেন্দ্রটা স্থির অবস্থায় আছে, দুজন দুজনের দিকে এগিয়ে আসছে একই মুহূর্তে, তাই ওই সিস্টেমের ভরবেগ 0 এবং বেগটাও হচ্ছে 0। এইবারে চলে এসো যেটা 34 এর কনসেপ্টটা দেখো, যে এম ভরের, ক্যাপিটাল এম ভরের একটি কামান থেকে এম ভরের একটি গোলক ভি বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো। গোলা নিক্ষেপের পূর্বে গোলা প্লাস কামান সংস্থাটি স্থির অবস্থায় আছে, মানে পুরো সিস্টেমটাই স্থির অবস্থায় আছে। গোলা নিক্ষেপের পর গোলা এবং কামানের ভর কেন্দ্রের বেগ কত হবে? দেখো অপশনগুলোর দিকে যাওয়ার আগে অঙ্কটার দিকে তাকিয়ে দেখলে বোঝা যাবে যে পুরো সিস্টেমটার উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, কামান থেকে গুলি ছোড়া হয়েছে, কামানের ভেতরকার মেকানিজম যেটা বস্তুটাকে, মানে তার আভ্যন্তরীণ বল প্রযুক্ত হয়েছে, কামান গোলকটাকে তার শরীর থেকে বাইরের দিকে ছুঁড়ে দিয়েছে। তাহলে যেভাবেই ছুঁড়ি না কেন, থিটা কোণে ছুড়ুক, যাই করুক না কেন, সমগ্র সংস্থাটি এই এমনভাবে গতিশীল হবে যেন তার বেগটা স্থির অবস্থায় আছে, তার বেগটা স্থির, মানে বেগটা থাকবে না। তাহলে যেহেতু গুলি ছোড়ার পূর্বে, কামান ছোড়ার পূর্বে তার কামানের পুরো শরীর, যার মধ্যে তার কামানের গোলাটাও ছিল, সে স্থির অবস্থায় ছিল, আর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি, মানে তার শরীর থেকে যে অংশই বেরিয়ে যাক না কেন, কামানের অবশিষ্ট বডি এবং গুলি দুজনে মিলে কিন্তু স্থির অবস্থায় থাকবে। তার মানে বাহ্যিক বল প্রয়োগ না করলে ভর কেন্দ্রের বেগ সংরক্ষিত থাকে। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে, বা এখানে মেন কনসেপ্ট হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে, তাহলে আমাদের খুঁজতে হবে যে কোনো সিস্টেমে এই ধরনের অঙ্কে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করা হয়েছে কিনা। তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বা বাহ্যিক বলের অনুপস্থিতিতে, বাহ্যিক বল নেই, তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভর কেন্দ্রের গতি সংরক্ষিত থাকে, মানে আগেও যা থাকে হবে, পরেও তা, তার মানে কোনো ঘটনার পূর্বে যা ভর গতিবেগ থাকবে পরেও তাই হবে। তারপরেরটা দেখো 35, একটি লাঠিকে বাতাসে ছুঁড়ে দেওয়া হলো, সেটি নিক্ষেপকারী কাছ থেকে কিছু দূরে মাটিতে পড়লো, লাঠির ভর কেন্দ্রের সঞ্চার পথ। এখন লাঠি যেভাবে, লাঠি যখন ছোড়া হবে লাঠিটা কিন্তু ঘুরে ঘুরে যাবে, আমরা দেখবে লাঠিটা নিজের অক্ষের উপরে নিজে ঘুরবে, তাহলে লাঠিটা যখন এরকম ভাবে যাবে, লাঠিটা, আমি যদি লাঠিটা এইভাবে দেখি, তাহলে লাঠিটা এইভাবে ঘুরে 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 আবার নিচে এসে পড়বে। তাহলে যেভাবেই যাক না কেন তার ভর কেন্দ্র কিন্তু ঠিক এইভাবে যাবে, তার ভর কেন্দ্র এইভাবে গেল। তাহলে ভর কেন্দ্রটা কিভাবে গেল? নদীবৃত্তাকার। পুরো লাঠিটার বেগ যা কিছু হতে পারে, তার ভর কেন্দ্র কিন্তু এমন ভাবে নিজেকে অ্যাডজাস্ট করেছে যেন পুরো সিস্টেমটার ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে যেভাবেই ছোড়া হোক না কেন সেটা কোনো কথা নয়, কথা হবে তার ভর কেন্দ্র কিভাবে যাচ্ছে, তার ভর কেন্দ্র কিন্তু বেগ সংরক্ষিত থাকবে। আচ্ছা, এবার দেখুন নাম্বার 36, 10 কেজি এবং 4 কেজি ভরের দুটি ব্লককে নগণ্য ভরে একটি স্প্রিং দিয়ে সংযুক্ত করে একটি ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর রাখা হলো। ঘাত প্রয়োগ করায় হালকা ব্লকটির দিকে ভারী ব্লকটির বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তার মানে হালকা যে ব্লক সেটা স্থির অবস্থায় আছে, বা সেটা যেভাবে আছে, আর ভারী ব্লকটি তার দিকে আসছে, তার দিকে এগিয়ে আসছে 14 মিটার পার সেকেন্ড বেগে।
তাহলে কি হবে এখানে 36। এখানে অঙ্কটা পড়ে দেখো, এখানে একটা হালকা বস্তু আছে 4 কেজি 10 কেজি, এটা প্রথমে টেনে ছেড়ে দেওয়া হলো, তাহলে এটা এগিয়ে আসছে 14 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ স্প্রিংটা সংকুচিত হয়েছে, বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না। তার মানে 10 into 14, that means 10 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু জিরো হবে না, কারণ এখানে বাহ্যিক বল প্রয়োগ হয়েছে, স্প্রিং। নাম্বার 37, ভরকেন্দ্রের গতির কারণ হলো, ভরকেন্দ্রে কখন তার গতিবেগ সংরক্ষিত থাকে না, বা ভরকেন্দ্রের বেগ কখন পরিবর্তিত হয়, যখন বাহ্যিক বল প্রয়োগ হয়। তার মানে আভ্যন্তরীণ বল যাই থাকুক না কেন, কোনোটাই প্রযোজ্য হবে না, শুধুমাত্র বাহ্যিক বল প্রযুক্ত হলেই ভরকেন্দ্রের গতিবেগ আর সংরক্ষিত থাকবে না, তখন সেটা গতিশীল হবে, তখন সেটা তার বেগের পরিবর্তন হবে। আচ্ছা, একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, ঠিক একইভাবে রাইফেলের সঙ্গে গুলির হচ্ছে সম্পর্ক একটা সিস্টেমের মধ্যে ছিল, যেটা স্থির অবস্থায় ছিল। এইবারে যখনই আমরা গুলিটা ছুড়লাম, গুলি এবং রাইফেল পুরো একটা সিস্টেম যদি ধরা হয়, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি, এর ফলে তারা এমনভাবে গতিশীল হবে যেন পুরো সিস্টেমের ভর কেন্দ্রের গতির কোনো পরিবর্তন না থাকে। তার মানে ভর কেন্দ্র আগে স্থির অবস্থায় ছিল, গুলি ছোড়ার পর আগে, গুলি ছোড়ার পরেও কিন্তু সে স্থির অবস্থায় থাকবে। আচ্ছা, 39-এ যে অঙ্কটা, সেটা তো ওই কয়েকটা ছকের মধ্যে দেখবে আছে, নিরেশনটুকু ভরকেন্দ্র কোথায় থাকে। এইবারে যেটা 40, সেটা কিন্তু একটু ইউনিক অঙ্ক, সেটা দেখ। যেটা 40-তে বলে দেওয়া আছে, রৈখিক ঘনত্ব মানে দৈর্ঘ্য অনুযায়ী ভর, সেখানে বলে দিয়েছে রো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস বি এক্স স্কোয়ার। এবার এক্স এর ভ্যালুটা 0, তার মানে যেহেতু এটা 1 মিটার দৈর্ঘ্য, তাহলে এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 মিটার পর্যন্ত, তাহলে মিনিমাম হবে 0, ম্যাক্সিমাম হবে 1 মিটার। এইবারে জানতে চেয়েছে দণ্ডটির ভরকেন্দ্র কত হবে, অর্থাৎ এই দণ্ডটা ভরকেন্দ্র কোথায় থাকবে। তাহলে এটা জানার জন্য প্রথমে ওই দণ্ডের এক্স দূরত্বে আমি একটা ডিএক্স অংশ কল্পনা করলাম, ডিএক্স অংশ কল্পনা করলাম। তাহলে এইটুকু অংশের ভর আমি ধরলাম, তাহলে হবে ডিএম, ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র ভর, ডিএম ইকুয়াল টু রো ইন্টু ডিএক্স। তাহলে রো হচ্ছে রৈখিক ঘনত্ব, ডিএক্সটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে হয়ে গেল রো ইন্টু ডিএক্স। রো মিনস 1 প্লাস বিএক্স স্কোয়ার ডিএক্স, বিএক্স স্কোয়ার ডিএক্স। এইবারে আমি যদি বলি সমগ্র সংস্থাটির ভরকেন্দ্র কত হবে, এক্স সিএম সেন্টার অফ মাস, এর ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। তাহলে টোটাল মাস এক্স ইন্টু ডিএম টোটাল, আর নিচেরটা এটা হচ্ছে টোটাল মাস, মানে টোটাল দণ্ডটা মাস। যেহেতু বিষম ঘনত্বে ঠিক মাঝখানে হবে না, সেই জন্য এই ফাংশনটা নেওয়া হয়েছে। এই ফাংশন অনুযায়ী দৈর্ঘ্য যেমন যেমন চেঞ্জ হবে, দণ্ডটার মান ইন্টিগ্রেশন 0 to 1 এ বাই dx। তাহলে এবার ইন্টিগ্রেশনটা ax
প্লাস এ এক্স কিউব এ বি তাহলে এবার এখানে ইন্টিগ্রেশন করলে এ এক্স স্কোয়ার বাই টু প্লাস এ বি এক্স টু দি পাওয়ার থ্রির জন্য এক্স এস ফোর বাই ফোর 0 to 1 x প্লাস এ বি এক্স স্কোয়ারের জন্য এক্স এস কিউব বাই 3 0 to 1। তাহলে এখানে 1 এর ভ্যালু বসালে 0 ভ্যালু বসানোর দরকার নেই আর, কারণ 0ই হয়ে যাবে। a বাই 2 প্লাস এ বি বাই 4 আপন a প্লাস এ বি বাই 3। তাহলে উপর থেকে এখানে হয়ে গেল 4 2a প্লাস এ বি বাই 4 বাই 3a প্লাস এ বি বাই 3। তাহলে এবার দেখো উপর থেকে 2a কমন নিলাম, 2 প্লাস বি বাই 4 a কমন নিলাম, 3 প্লাস বি বাই 3 a ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 প্লাস বি ইন্টু 3 বাই 4 ইন্টু 3 প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা বোধহয় কোন অপশনে আছে, সেটা বোধহয় আছে আমাদের এ অপশনে।